জনগণের চাওয়ার ভিত্তিতে। জনগণ যদি চায় তাহলে জনগণের জন্য, এই বাংলাদেশের জন্য আমরা আগামীতে জনগণের মতের উপর ভিত্তি করে যে কোনো ডিসিশন নিতে প্রস্তুত। কিন্তু ইলেকশন করতে পারে না। এখন ধরেন সার্জিসকে যদি এই উপদেষ্টা পরিষদে নিয়ে আসা হইতো তাহলে তার ইলেকশন করার সুযোগ থাকতো না। আর আসিফ আর হচ্ছে নাহিদ মেধাবী, ভিশনারি, বাট নট অ্যাজ স্মার্ট অ্যাজ সার্জিস। যেমনটা সার্জিস মেধা, কথা, আমি তার এ টু জেড খুবই মুগ্ধ, মাশাআল্লাহ। তো এই কারণেই ডক্টর ইউনূসের সিদ্ধান্ত থেকে হোক বা আসিফ নজরুলের সিদ্ধান্ত থেকে হোক বা যারাই আছেন পেছনে বা তাদের সমন্বয়কদের থেকে হোক, নতুন একটা রাজনৈতিক দল তৈরি করার জন্য দায়িত্বটা সার্জিসের কারণে আসছে। আর কি হবে, সার্জিস কেন এইখানে আসলো না, তার মধ্যে ঘটনাটা কি? তিনি কি নতুন দল নিয়ে আসতেছে, তার কি একটু দল সংগঠন করবে কিনা? দর্শক, এইখানে টক শোতে তিনি এবার নিজে সরাসরি মুখে ক্লিয়ার করে দিয়েছেন বিষয়টা। এবং হ্যাঁ, আপনাদের জন্য একটি সুখবর দিয়েছে। কি সেই সুখবর, সেই কথাগুলো আমরা শুনবো এবং নাইম ভাই এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। কথা না বলে এই ভিডিওটা দেখে আসি। অনেকেই বলছেন যে ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল করা উচিত এবং সেই নতুন রাজনৈতিক দলের মাধ্যমে একটি নতুন রাজনীতি শুরু করা উচিত। এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা আছে কিনা? আমরা সচরাচর বাংলাদেশের রাজনীতিতে দেখে এসেছি 50 বছর বয়স না হলে নাকি এমপি হওয়া যায় না, 60 ঊর্ধ্ব না হলে নাকি মন্ত্রী হওয়া যায় না। সেই জায়গা থেকে বাংলাদেশ বর্তমান যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের সাথে ওই চেয়ারগুলোতে যারা বসে থাকেন তাদের বয়সের একটি বিস্তর পার্থক্য থাকে, তাদের মেন্টালিটির একটি বিস্তর পার্থক্য থাকে, চিন্তা ভাবনার একটি বিস্তর পার্থক্য থাকে। আমরা মনে করি আগামীর বাংলাদেশে এই তরুণ প্রজন্মের সাথে আমাদের যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন অগ্রজ, তাদের একটি আমাদের কম্বিনেশন প্রয়োজন, যেই কম্বিনেশনটা দেশ গঠনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে অবশ্যই আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব। এক। দ্বিতীয় যে বিষয়টি, আমরা যখন এই রাজপথে বিগত 2 মাস ধরে রয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে আমাদের কথা হয়েছে, তারা তাদের মনোভাবগুলো আমাদের সামনে পোষণ করেছেন, কিংবা এখনো প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের মতামতগুলো আমাদের কাছে তুলে ধরছেন। তো সেই জায়গা থেকে আমরা, আমাদের কাছে যখন তারা তাদের কথাগুলো পৌঁছে দিয়েছেন, সেই কথাগুলো ওই নীতি নির্ধারকের জায়গাটিতে আমাদের পৌঁছে দেওয়া কিংবা ইমপ্লিমেন্ট করা কিংবা বাস্তবায়ন করাটি খুব বেশি প্রয়োজন। সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধিত্ব ওই জায়গায় খুব বেশি দরকার। মুহূর্তে আমরা যখন একটি সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক একটি পোস্ট করি, আমরা যখন সহিংসতা বন্ধের জন্য একটা ভিডিও দেই, আমরা যখন কোনো একটি লেখা লিখি, দেখি যে অসংখ্য মানুষ, আপনি কমেন্টগুলোতে গেলেই দেখবেন লক্ষ লক্ষ মানুষের কথা হচ্ছে যে আমরা এই তরুণ প্রজন্মের হাত ধরে গণ অভ্যুত্থানের মাধ্যমে, স্বৈরাচারের সরকারের পতনের মাধ্যমে যে নতুন একটি স্বপ্ন দেখছি, নতুন একটি স্বাধীনতা পেয়েছি। আমরা চাই যে তরুণ প্রজন্মের হাত ধরে এটি এসেছে, সেই তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। আমরা আমাদের এই আন্দোলনের, কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের যে আন্দোলনের যে রাস্তা, এই আন্দোলনের প্রত্যেক দিনের কর্মসূচি নির্ধারণ করেছিলাম জনগণের চাওয়ার ভিত্তিতে। জনগণ যদি চায় তাহলে জনগণের জন্য, এই বাংলাদেশের জন্য আমরা আগামীতে জনগণের মতের উপর ভিত্তি করে যে কোনো ডিসিশন নিতে প্রস্তুত। তো এই যে কমিটি যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের সাথে আমরা আলোচনা করব। আমরা যদি তাদের থেকে একদম রুট লেভেল থেকে কি ধরনের মতামত, তাদের প্রত্যাশা কি সারা দেশের জনগণের, তার উপর ভিত্তি করে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে আসলে বাংলাদেশের মানুষ চিন্তা করছে যে তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক, এবং আমরা যেভাবে কোন ধরনের লোভ লালসার বাইরে গিয়ে আসলে একমাত্র শুধু বাংলাদেশের জাতীয় শক্তিকে সামনে রেখে আমরা আন্দোলন চালিয়েছি, এবং সেই প্রত্যাশা যদি আমাদের দেশবাসীর আমাদের উপর থাকে এবং তারা যদি সেই ডিমান্ড তৈরি করে, তাহলে অবশ্যই আমরা দেশবাসীর জনগণের সেই প্রত্যাশা পূরণে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট থাকবো। ধন্যবাদ। বাকের আপনাকে ধন্যবাদ। হাসনাত, খুব সংক্ষেপে। আচ্ছা, আমরা যেটা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই একটি প্যারামিটার, কারণ আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার অ্যাক্টের মতো করে যেই সব অ্যাক্ট আমাদের এসেছে, সেগুলো আমাদের বাকরুদ্ধ যখন করেছে, তখন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মত প্রকাশের ক্ষেত্রে বা দ্বিমত প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং এটি একটি প্যারামিটার। দ্বিতীয়ত হচ্ছে, গত এই আন্দোলনের 2 মাসের যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা মানুষের কাছে ছুটে গিয়েছি, ছাত্রদের কাছে ছুটে গিয়েছি, রাজপথ থেকে আমাদের গণভবন পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত আমরা ছুটে গিয়েছি। সেখানে আমরা মানুষের প্রত্যাশা দেখেছি, সেখানে মানুষের আমাদের চাহনি দেখেছি, তাদের আশা দেখেছি, আমাদেরকে ঘিরে তাদের নতুন একটি স্বপ্ন তারা বুনতে আমরা দেখেছি। সুতরাং তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা যে কোনো ধরনের ডিসিশন নিতে, অর্থাৎ জাতীয় স্বার্থকে মাথায় রেখে যে কোনো ধরনের ডিসিশন আমরা অবশ্যই নিব। গরিবের কথা বাসি হলে ফলে। আমি সেই প্রথম দিনই বলছিলাম, যখন আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টা পরিষদটা তৈরি হলো, সেখানে সার্জিসের নাম না দেখে আপনারা সবাই হতাশ হয়েছিলেন, কারণ এই টোটাল আন্দোলনে নিজের ব্যক্তিত্ব, কথা, মেধা, এই 3টা জিনিস দিয়া গণমাধ্যম বা সবার অন্তরে জায়গা করে নেওয়া ছেলেটির নাম সার্জিস। ছাত্রলীগেরই এটা, কিন্তু একজন সাবেক কর্মী, মানে যথেষ্ট স্মার্ট, মেধাবী, ভিশনারি, মানে স্বপ্নবাজ, স্বপ্ন দেখে। এখন স্বপ্ন দেখতে দেখতে একটা রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার স্বপ্নই দেখছেন। অলিখিতভাবে রাজনৈতিক দল ঘোষণার একটা সিদ্ধান্ত তিনি দিয়েছেন, কৌশলী একটা বক্তব্য, ব্লুটুথ বয়, বাট
এত কৌশলে দেওয়ার দরকার নাই। আমরা জানি সার্জিস হচ্ছে বাংলাদেশের আগামী দিনে যদি এই সরকার স্টে করতে পারে তাহলে তৃতীয় যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি সামনে আসবে সেটা লিডিং করবে সার্জিস। আর সেই কথাটাই আজকে আমাদের বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম আপনার কি বলা হয় যে বিডি প্রতিদিন যেই নিউজ পেজ আছে তারা বিষয়টাকে সামনে নিয়ে আসছে। এখন তার বক্তব্যটা শোনেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস বলছেন, বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ নেতৃত্ব? কিসের? রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব। কথাগুলোর কিন্তু গভীরতা আছে, একটু ভাইঙা ভাইঙা বুঝছেন। দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে। ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে চায় এবং দেশ গঠন করার জন্য সামনের সারিতে প্রত্যাশা করে। এটাই 2024 সালের অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন। দেশের মানুষ যদি চায়, দ্যাটস দ্য পয়েন্ট, নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ। দ্য ব্লুটুথ বয় রাজনীতিতে আসার ঘোষণাটা এতদিন ঘুরে পেঁচা থাকলেও আমি বুঝতে পারছিলাম, কারণ আসিফ নজরুল স্যার যে বক্তব্য দিয়েছেন তাকে নিয়ে তার মেধা মাশাল্লাহ মাশাল্লাহ বলা উচিত। আর এই মুহূর্তে দেখেন গতকালকে থেকে তার অনেক ভিডিও আওয়ামী লীগের তারাও শেয়ার করছেন, বিএনপি জামাত তাকে পছন্দই করছেন। আবার অনেকে যারা নির্বাচন ইস্যুতে অনেকটা টেনশন আছেন কখন নির্বাচন হবে, তারা আবার সার্জিসকে পছন্দ করতেছে না। তারা মনে করতেছে এই ফার্জিসের দরকার কি, তাড়াতাড়ি করে বিএনপির ক্ষমতা দিয়ে দাও, হ্যাঁ, বা জামাতের জন্য তো নির্বাচন কষ্টকর হবে, এটা আমি আরেকটা ভিডিওতে বলবো। তো তারা অনেকে যারা এই চিন্তায় আছে তাদের কাছে সার্জিস ছেলেটা একটা বড় ধরনের বাধা হিসাবে সামনে চলে আসছে। আজকে এক ফেসবুক পোস্টে সে বলছে আপনার তার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে যে নাহিদ আসিফ যে জায়গা পেল সে যে পাইল না, বিষয়টা নিয়ে তার বক্তব্য সে তুলে ধরলো যে নাহিদ এবং আসিফকে অভিনন্দন জানিয়েছে। বলছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে সরকারকে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। তো এটা একটা বড় অর্জন, দেশের মানুষের স্বার্থে এটা একটা আত্মত্যাগ। অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। ইউ গট ইট? ভাই শোনেন, এত বেশি বুঝি না বাট কম তো বুঝি। আমি তখনই বলছিলাম যে যারা প্রধান উপদেষ্টা হয় নিরপেক্ষ একটা সরকার তারা করে, তারা কিন্তু ইলেকশন করতে পারে না। এখন ধরেন সার্জিসকে যদি এই উপদেষ্টা পরিষদে নিয়ে আসা হইতো তাহলে তার ইলেকশন করার সুযোগ থাকতো না। আর আসিফ আর হচ্ছে নাহিদ মেধাবী, ভিশনারি, বাট নট অ্যাজ স্মার্ট অ্যাজ সার্জিস। যেমনটা সার্জিস মেধা কথা, আমি তার এ টু জেড খুবই মুগ্ধ মাশাআল্লাহ। তো এই কারণেই ডক্টর ইউনূসের সিদ্ধান্ত থেকে হোক বা আসিফ নজরুলের সিদ্ধান্ত থেকে হোক বা যারাই আছেন পেছনে বা তাদের সমন্বয়কদের থেকে হোক, নতুন একটা রাজনৈতিক দল তৈরি করার জন্য দায়িত্বটা সার্জিসের কারণে আসছে। আর এই কারণে সে রাজনৈতিক দলের ঘোষণাটা সামনে নিয়ে আসছে। সে বলছে বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বের মধ্যে দেখতে চায়। এই তরুণদের মধ্যে কেউ সরকারে থাকবে, কেউ থাকবে রাজপথে, কেউ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্ব এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে, আবার কেউ হয়তো আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। ইউ গট ইট? যারা বলছিলেন যে তুই বেশি বোঝস, তুই এটা কস সেটা কস, আর বেটা রাজনীতি কইরা আসতে হবে, খালি ওই ফেসবুকে বৈশা বা এলাকার মধ্যে চা দোকানে বৈশা রাজনীতি করলে এগুলো মাথায় কাজ করবে না। আমরা বিদ্যাপীঠ, শিক্ষাঙ্গন বিদ্যাপীঠে যাইয়া পড়াশোনা করছি, ভার্সিটি পড়াশোনা করছি, সেখান থেকে উঠে আসছি, সো কিছুটা পালস তো বুঝি। সেই কারণেই গতকালকে যখন উপদেষ্টা পরিষদের তালিকাটা আসছিল আমি সাথে সাথে বুঝতে পারতেছিলাম যে ইয়েস, দে হ্যাভ এ প্ল্যান বি। আর ওই প্ল্যান বিটাই হচ্ছে নতুন নেতৃত্ব। ডক্টর ইউনূসের যেই স্বপ্ন 2007-24 সেটা বাস্তবায়নের জন্য শতভাগ প্ল্যাটফর্মটা পাচ্ছেন। আর যেভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এরপরে এই পুরোটা ফ্ল্যাট একদম মসৃণ। আর সেই রাজপথের যে রাজনৈতিক দলটা, সেটার ঘোষণা অলরেডি সার্জিস এলান করে দিয়েছে। তো আপনারা কি ভাবেন যে সার্জিসের মতন এত অল্প বয়সী একটা ছেলে, একবার অল্প বয়সী না, ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করে, পারবে নাকি নতুন একটা দলে এইভাবে লিড করতে? ভালো লেগেছে। যদি দর্শক তাকে চায়, যদি দেশের মানুষ তাকে চায়, যদি ছাত্ররা তাকে চায়, তাহলে সে একমাত্র দেশের রাজনীতিতে ফিরবে। আমাদের দেশে একটা কথা রয়েছে
বয়স হলে পরে মানে 30-এর উপরে গেলে ক্রিকেটের যারা ক্রিকেটার তারা অবসর নেয় এবং এর বেশি তারা খেলতে পারবে না। এদিকে রাজনীতিতে আবার আসলে যখন আপনার বয়স 40-50 হবে তখন সে এমপি মন্ত্রী হওয়ার জন্য যোগ্যতা লাভ করবে, তরুণরা কেউ কিছু হইতে পারবে না। যাই হোক, এই হচ্ছিল বিষয়। এখন তার মূল লক্ষ্য হচ্ছে দেশকে সংস্কার করা। শুধু তার না, আমাদের সকল ছাত্রদের একটাই লক্ষ্য, সকল মানুষের একটাই লক্ষ্য, দেশকে সংস্কার করা। হ্যাঁ, তার মধ্যে একটা কথা রয়েছে, যদি দেশের জনগণ তাকে চায়, যদি পাবলিক তাকে চায় যে হ্যাঁ সার্জিস তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, তাহলেই সে একমাত্র দল সংগঠন করবে। তো যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। তবে এই ছেলের প্রতিভা রয়েছে, রাজনীতিতে আসার চরম একটা তার সুযোগও রয়েছে বলা যায়। ভালো